স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেবে। গত ২রা মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন তৎকালীন সরকার টিকিয়ে রাখতে উস্কানি দিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্ররোচনা দেন। সকালে মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ বিকালের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায়ও হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সাগরে লঘুচাপের প্রভাবে বুধবার রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার দিনভর বৃষ্টি হয়। রাজধানীতে দিনে এমনকি রাতেও অনেকটা বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে সিলেট, মৌলভীবাজার সহ দেশের অন্তত ৫ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে রাজধানী সহ বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর আপনার মেইনলি বৃষ্টিপাতের প্রবণতাটা হচ্ছে দক্ষিণের দিকে বেশি, উত্তরের দিকে তুলনামূলকভাবে কম। 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। এদিকে সিলেট বিভাগে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। ভারী বর্ষণে বিভিন্ন জেলায় পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। বিশেষ করে অনেক স্থানে পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু নদীর পানি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনের বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বৌলাই নদীর পানির চাপে ভেঙে গেছে ঝিনিরিয়া হাওরের রাস্তা। এতে তলিয়ে যাচ্ছে বোরো ফসল। রাস্তাটির আশেপাশে প্রায় ২৬ হেক্টর বোরো ধানের মধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা হলেও বাকিগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৫,০০০ হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও ধান তুলতে পারিনি। এটারও খেরের দেখার মধ্যে শাক সম্পূর্ণ পানির তলে। ১৬ জায়গা করছিলাম, ৫ জায়গা হাঁটাইছি, 10 জায়গা চলে গেছে, 11 জায়গা চলে গেছে। এখন হাইটে সাইডেও এই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। দ্রুত বাড়ছে নদ নদীর পানি। ফলে যে কোনো সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় ক্লাসরুমে পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এই বিষয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমদ। সরাসরি সেখানে চলে যাচ্ছি। জাকারিয়া, কৃষকদের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের জানাবেন।
হ্যাঁ আসিফ, যদি বলি যে সুনামগঞ্জে এই সময়টাই কিন্তু কৃষকরা শেষ যে কর্মযোগ্য হাওরে ফসল তুলতে সেটি করে থাকেন, কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের এবং পাহাড়ি ডলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রায় 50% ধান কাটা গেলেও বাকিগুলো পানির নিচে নিমজ্জিত আছে। তো এই বিষয়ে কৃষকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং আগামী 1 বছর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবেন সেটি চিন্তা করছেন। এদিকে স্থানীয় এমপিরা, সংসদ সদস্যরা জানিয়েছেন যে সরকার আগামী 3 মাসের খাদ্য সহায়তা দিবে। সেখানেও কৃষকরা বলছেন যেন এই খাদ্য সহায়তা বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে দেওয়া হয়, এটি তারা এই সুনামগঞ্জের কৃষকরা দাবি করছেন। এখন যেন এই যে খাদ্য সহায়তা সেটি যেন প্রকৃত কৃষকরাই পান। তবে এখন পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, এখন পর্যন্ত সুনামগঞ্জের পরিস্থিতি যেটা রয়েছে, আগামী আরো মে পর্যন্ত হাওড়ে, সুনামগঞ্জে এবং উজানে অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জে যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেটি কিন্তু এখনো কাটেনি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা যেটি রয়েছে সেটি এখনো রয়ে গেছে। এছাড়া সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুরমা নদীর পানি সুনামগঞ্জের স্টেশনে 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যদিও এখনো 150 সেন্টিমিটার বিপদসীমার নিচেই রয়েছে। সেটি যদি এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই বিপদসীমার পাশাপাশি চলে আসবে। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ হাওড় এলাকা থেকে। জি জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে এবার জানবো হবিগঞ্জের খবর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, কৃষকদের ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে যে হবিগঞ্জের 3টি উপজেলার যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে এই যে বুড়ো জমি কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম যে এই যে কৃষকরা যে বুড়ো জমি তুলে যাওয়ার কারণে কিন্তু কৃষকদের স্বপ্ন আসলেই পানিতেই ভেসে গিয়েছিল। অনেক কৃষক কিন্তু জমির ধান তুলতে গিয়ে কিন্তু তারা দুর্ভোগে পড়েছিলেন, বিশেষ করে জমি চাষ করে তাদের যে লোকসানে পড়েছিলেন এবং তারা জমিতে বুক পানিতে নেমেও আমরা দেখেছি যে গতকালকে অনেক কৃষক কিন্তু ছোট্ট নৌকা দিয়ে ধান তুলেছেন যে কিছুটা হলো যাতে তাদের লোকসান পোষাতে হয়। আসিফ, আজকে যে বিষয়টা হলো, আমরা স্বস্তির খবর আসলে হবিগঞ্জে যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু যে আমরা রোদ দেখতে পাচ্ছি, যে কারণে যে হবিগঞ্জের যে গত কয়েকদিনের যে নদ নদীতে যে পানি বৃদ্ধি পেয়েছিল অনেকটাই কিন্তু পানি কমে যাচ্ছে এবং হাওড় অঞ্চলের থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছিলেন যে বিশেষ করে আজমিরগঞ্জ, বানিয়াচং এবং নবীগঞ্জে 3টি উপজেলা যে বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয়েছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তারা তালিকা করছেন এবং যে সংসদ সদস্য যে ঘোষণা দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহযোগিতা করা হবে, এই বিষয়েও তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। আচ্ছা, আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জের যে কিন্তু এবছর যে 1,23,848 হেক্টর জমিতে বুড়ো জমি চাষ হয়েছিল এবং 7 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে কিন্তু প্রায় আপনার 30% জমির ধান কিন্তু তলিয়ে গেছে। এখন পর্যন্ত যে কৃষি কর্মকর্তা আমরা জানিয়েছেন যে 30% জমির ধান কিন্তু কাটার বাকি রয়েছে। যদি আগামী 24 ঘন্টা যদি মুষলধারে বৃষ্টি হয় এবং পানি যদি বৃদ্ধি পায় তাহলে এইসব জমিও কিন্তু পানিতে তলিয়ে যাবে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমার জানিয়েছেন যে গতকালকে কিন্তু হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তপাড়া অংশে কিন্তু খয় নদীর একটি অংশ কিন্তু ভেঙে হাওড় অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছিল। এছাড়া কিন্তু হবিগঞ্জের কোনো নদ নদী এখনো ভাঙনের কবলে পড়েনি, যেমন যে ভাঙন এলাকাটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কিন্তু পরিদর্শন করেছেন এবং ঝুঁকিপূর্ণ যে। জি আখলাস, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 2 মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীসহ দেশের 5 অভয়াশ্রয়ে ইলিশ সহ সব ধরনের
মাছ শিকার। সে সময়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেকে ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক কাজ শেষ করেছেন। তবে আগামী বছর নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার জেলে পরিবারগুলোতে ফিরেছে স্বস্তি ও আনন্দের আমেজ। 2 মাস মাছ ধরা বন্ধ থাকায় ভোলার প্রায় 2 লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েন। তবে নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা মেরামত, জাল প্রস্তুত সহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণের বোঝা কিছুটা হলেও কমবে বলেও জানান তারা। সারা দেশে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি থেকে শুরু করে শিল্প কলকারখানার উৎপাদন কার্যক্রমেও পড়েছে নেতিবাচক প্রভাব। নরসিংদীতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে তৈরি পোশাক কারখানা সহ মিল ফ্যাক্টরিগুলোর মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার কোথাও কোথাও দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে শ্রমিকরা দিনের মূল্যবান কর্মঘণ্টা হারাচ্ছে, আর মালিকরা উৎপাদন খরচ গুনছে 40% বেশি। বিদ্যুৎ তো আমাদের উৎপাদনের একটা বড় সহায়ক। এখন এই জিনিসগুলির জন্য আমাদের উৎপাদনটা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিদ্যুৎ যাওয়ার যে টাইম স্কেডিউলটা, যে কোন সময় বিদ্যুৎটা যাবে, কোন সময় বিদ্যুৎটা আসবে, এটার কোনো ফিক্সড নেই। হঠাৎ করে বা কোনো ইনফরমেশন না থাকাতে বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে থমকে যাচ্ছে এসএসসির প্রস্তুতি। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। ইন্টারনেট থাকলেও বিদ্যুৎ না থাকায় অনলাইনে পড়াশোনার সুযোগ কাজে লাগাতে পারছেন না শিক্ষার্থীরা। এই যে এখন এই সময়ে কারেন্টটা নাই, এখন তো আর ঝড় হচ্ছে না বা তুফান হচ্ছে না যে এই সময়ে কারেন্টটা নাই। এই সময়ে আমাদের পরীক্ষার সময় প্রতিটি সময় আমাদের জন্য অনেক মূল্যবান। আমাদের কিছুক্ষণ পর পর কারেন্ট নিয়ে যাচ্ছে, আমাদের পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে। ধরলেন 1 ঘন্টা কারেন্ট দিলে ওনারা 2 ঘন্টা কারেন্ট নিয়ে রাখি দেয়। গ্রীষ্ম এলেই দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় থাকে চুয়াডাঙ্গা। এর সঙ্গে তীব্র লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শহর থেকে গ্রাম সবখানেই একই চিত্র। চাহিদার তুলনায় 35 থেকে 46% বিদ্যুতের ঘাটতিতে প্রতি ঘন্টায় হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিংয়ের প্রভাব পড়ছে এসএসসির পরীক্ষার্থী ও ব্যবসায়ীদের ওপর। আমরা অতিরিক্ত গরম পড়ছে চুয়াডাঙ্গাতে, কোনো রকমের কারেন্ট থাকছে না, অস্থির হয়ে যাচ্ছি। যে কোনো জায়গায় কাজ করতে গেলে বিদ্যুতের জন্য 2-3 ঘন্টা বসে থাকতে হচ্ছে। কারেন্ট পাওয়া যাচ্ছে না, মোমবাতি জ্বালিয়ে আমরা দোকানদারি করছি, এবং বাংলাদেশ সরকার যে নির্দেশ দিয়েছে সেই তুলনায় কারেন্টও থাকে না। সেটাই এমন সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের আশা সাধারণ মানুষের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। সরকারি মূল্য নির্ধারণের পরও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের মধ্যে। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কৃষকদের দাবি, সরকার মূল্য নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার অর্ধেকও পাচ্ছেন না, ফলে লোকসান গুণেই ধান বিক্রি করতে হচ্ছে। এই চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 12 লক্ষ মেট্রিক টন ধান। সরকার সারা বাংলাদেশ থেকে 1440 টাকা মন অর্থাৎ 36 টাকা কেজিতে 5 লক্ষ টন ধান সংগ্রহ করবে। কিশোরগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,330 মেট্রিক টন, যা কিশোরগঞ্জে মোট উৎপাদিত ধানের তুলনায় খুবই নগণ্য। আমি দাঁড়িয়ে আছি একজন কৃষকের সাথে, জানতে চাইবো যে সরকার যে একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে যে 36 টাকা, যেটা 1440 টাকা মন দাঁড়ায়, তো এটাতে আসলে কৃষক কতটুকু উপকৃত হবে? আমরা বিক্রি করতেছি 680 থেকে 700 টাকা মন, 43 কেজি মন। হ্যাঁ, আর সরকার যে রেটটা দিছে এই রেটে আমরা সন্তুষ্ট, কিন্তু আপনার এটা মাঠ পর্যায়ে থাকতে হবে। কিশোরগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,330 মেট্রিক টন, যা কিশোরগঞ্জে মোট উৎপাদিত ধানের তুলনায় খুবই নগণ্য। কৃষকরা উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকদের অভিযোগ, সরকার মূল্য নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার অর্ধেকও পাচ্ছেন না। প্রফেলি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় প্রান্তিক কৃষকরা সরকারি ক্রয় ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছেন। প্রায় নিজ জটিলতা আছে, যেমন
যদি আপনার সরকারের গুদামে ধান দিতে হয় এক কৃষিকার্ড লাগে, কৃষিকার্ড তো আবার অনেকেরই নাই। আমলে কৃষিকার্ড করছিল, এখন তো নতুন কোনো কৃষিকার্ড করছে না। এদের যাদেরকে পছন্দ হয়েছে এদেরকে দিচ্ছে, যাদেরকে পছন্দ হয় না এদেরকে দিচ্ছে না। খারাপ হয় যারা নেতা তারাই পায়, আমরা কি নেতা মানুষ, আমরা কৃষি কাজ করি, কৃষক মানুষ। ইয়ার কাছে ব্যাপারের কাছে বেচলে পরে আমরা ধানের দর ফাইনা 600 টাকা মন, 650 টাকা মন ধান বেচা লাগে গৃহস্থী করি আনি। এদিকে কৃষি বিভাগ বলছে জেলায় মোট উৎপাদনের তুলনায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কম থাকায় অধিকাংশ কৃষক নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ পান না। আগ্রহী কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। সকল কৃষককে যেহেতু সুযোগ দেওয়া সম্ভব হয় না, সেই লক্ষ্যে আমরা উপজেলা পর্যায়ে যে ধান চাল ক্রয় কমিটি আছে তাদের উপস্থিতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে আমরা লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে থাকি এবং নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারি গোদামের জন্য আমরা ধান ক্রয় করে থাকি। 3টা স্তর আছে। একটা স্তর যখন হাওড় থেকে জমিটা কাইটে নিয়ে আসে তখন তাদের প্রয়োজনে তারা বিক্রি করে দিতে হয়। আবার একটা মধ্যস্তর আছে, কিছুদিন রাখতে পারে, দেখা গেলো কি সরকার নেওয়ার আগ পর্যন্ত অনেকে রাখতে পারে না। একর জমির মাঝে ধান হয় সর্বোচ্চ শুকায় 70 মন হবে, 70 মন দা 700 টাকার দরে বিক্রি হলে 35,000 টাকা বিক্রি হবে, দেখা গেলে 40,000 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি ওই দিক দিয়ে সারের দাম কম পাইতাম, যদি কৃষকের দিকে যদি সরকার একটু নজর দেয় তাহলে আমরা উপকৃত হব। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, ন্যায্য মূল্য পেলেই কৃষক হাসবে, বাঁচবে প্রাণ। কিশোরগঞ্জ থেকে সর্বশেষ জানাতে যুক্ত ছিলাম আমি মশিউর রহমান, দ্বিতীয় টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নৌ অবরোধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $123 দাঁড়িয়েছে, যা গত 4 বছরের সর্বোচ্চ। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক মূল্য ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি 120 ছাড়িয়ে যায় এবং অল্প সময়ের জন্য $125 পৌঁছায়, যা 2022 সালের পর সর্বোচ্চ। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জুন ফিউচারের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $109.2 পৌঁছেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় গত 12 দিন ধরে তেলের দাম পুনরায় বাড়ছে। ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে নৌ অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেয়া প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদিও 72 ঘন্টার মধ্যে ইরানের 52টি জাহাজ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরান। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাতে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, গত শনিবার থেকে সোমবার রাত 10টা পর্যন্ত 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ ভেঙে চলাচল করেছে। এমন পরিস্থিতিতে গত 20 এপ্রিল যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি কন্টেইনারবাহী জাহাজের 6 জন ক্রুকে মুক্ত করা হয়েছে। তারা নিরাপদে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইরান। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত $25 বিলিয়ন খরচ হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। তিনি জানিয়েছেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথ ফেরত জরিপের ফলাফল। জরিপ অনুযায়ী এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বুথ ফেরত জরিপে 6টি জরিপ সংস্থার মধ্যে 4টিতেই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। মাত্র 2টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বুথ ফেরত জরিপের ফল প্রায় সময়ে মেলে না এবং এগুলো চূড়ান্ত নয়। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী 4 মে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে 2011 সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোট গ্রহণ শেষের 1 ঘন্টা বাকি থাকতেই ভোট পড়ে 89.99%। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।